জ্বলন্ত সমস্যা বেকারদের কর্মসংস্থান ইস্যু নিয়ে আমরা ডিওয়াইএফআই এবং টিওআইএফ যৌথভাবে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শান্তনু দেব এবং আমি ডিওয়াইএফআই এর প্রেসিডেন্ট পলাশ ভৌমিক। প্রথমত যে বিষয়টা আজকে আমরা আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যের মানুষের নজরে আনতে চাই সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে গত 1 মার্চ ত্রিপুরা বিধানসভায় বাজেট পেশ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2024-25 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেছেন। বাজেট হচ্ছে সরকারের মুখ এবং আমাদের কাছে বাজেট হচ্ছে সরকারের আয়না। আগামী 1 বছর আমাদের রাজ্য কোন পথে চলবে, রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিকভাবে রাজ্য আগামী 1 বছর কোন পথে চলবে তার প্রতিফলন হয় সরকারের বাজেটের মধ্য দিয়ে। কিন্তু গত 1 মার্চ বিধানসভার মধ্যে যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেট থেকে রাজ্যের ছাত্র যুবদের উৎসাহিত হওয়ার মতো কোনো কিছুই নেই। বিশেষ করে এই বাজেট থেকে কর্মসংস্থানের মতো একটি জ্বলন্ত সমস্যাকে রাজ্য সরকার পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং আমরা বলবো, বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে বেকার ছেলে মেয়েদের সাথে এই সরকার প্রতারণা করেছেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে গত 1 মার্চ বিধানসভায় পেশ করা রাজ্য সরকারের বাজেট। আমরা জানি যে 2023 সালের 10ই জুলাই বিধানসভার মধ্যে সরকার লিখিত এক প্রশ্নের উত্তরে জানিয়েছিল যে আমাদের রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা হচ্ছে 2,79,365 জন এবং তার পাশাপাশি এটা সকলের জানা যে অনেক বেকার ছেলে মেয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তারা নাম নথিভুক্ত করেন না। শুধুমাত্র নথিভুক্ত বেকারের সংখ্যা হচ্ছে 2,79,365 জন। আমরা জানি 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে সরকারের কি প্রতিশ্রুতি ছিল। ঘরে ঘরে রোজগার, মিস করে চাকরি, সমস্ত শূন্যপদ পূরণ করা, প্রথম বছরেই 50,000 বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান, নানা ধরনের গালভরা প্রতিশ্রুতি 18 সালের বিধানসভা নির্বাচনের আগে দেওয়া হয়েছিল। কিন্তু গত 1 মার্চ যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য কোনো কথা উল্লেখ নেই এবং এই বাজেট বক্তৃতার 27 নম্বর পৃষ্ঠায় কর্ম বিনিয়োগ ও জনশক্তি এই নাম দিয়ে একটা প্যারা তৈরি করা হয়েছে। এই প্যারাতে বলা হয়েছে শুধুমাত্র যে গ্রামীণ যুবাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে এবং তার প্রক্রিয়া চলছে। এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর বিষয়, সেখানে উল্লেখ করা হয়েছে বেসরকারি ক্ষেত্রে কর্মহীন যুবকদের কর্মসংস্থানের জন্য 74টি কর্মমেলার আয়োজন করা হয়েছে, অর্থাৎ বিগত দিনে করা হয়েছে বেসরকারি ক্ষেত্রে। অর্থাৎ সরকারি চাকরির সুযোগ আমাদের রাজ্যে সংকুচিত হচ্ছে। আমরা জানি যে এই সময়ে টেট পাশ করে ছেলে মেয়েরা চাকরির দাবিতে লড়াই করছেন, কখনো মুখ্যমন্ত্রীর দরজায় যাচ্ছেন, কখনো অন্য মন্ত্রিসভার সদস্যদের দরজায় যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করতে রাজি না, পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। MBBS পাশ করা ছেলে মেয়েরা বেকার, নার্সিং পাশ করা ছেলে মেয়েরা বেকার, এগ্রিকালচার উত্তীর্ণ যারা, অর্থাৎ এগ্রি BSc, এগ্রি MSc পাশ করা যারা, তারা বেকার, চাকরির জন্য হন্যে হয়ে লড়াই করছেন, চাকরি মিলছে না। এইরকম একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম, রাজ্যের যুবরা আশা করেছিল যে সরকার আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তার বাজেটের মধ্যে উত্থাপন করবেন, কিন্তু কোনো পরিকল্পনা নেই। অথচ আমাদের রাজ্যে এবং দেশে একই সরকার চলছে, অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার। অর্থের কোনো সমস্যা নেই, অর্থের কোনো অভাব নেই, কিন্তু তারপরেও কর্মসংস্থানের মতো একটি জ্বলন্ত ইস্যুকে এড়িয়ে যাওয়া হয়েছে এই বাজেটের মধ্য দিয়ে।
এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, আমরা জানি এই মুহূর্তে আমাদের রাজ্যের স্কুলগুলোতে ভয়ঙ্কর শিক্ষকের সংকট চলছে এবং 391টি স্কুল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বাজেটের মধ্যে আমরা দেখলাম শিক্ষা ও উচ্চশিক্ষা এই প্যারাতে 5 নম্বর পৃষ্ঠায় এখানে পরিষ্কারভাবে আমরা যেটা আন্দাজ করতে পারছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ক্রমশ বেসরকারি পথে নিয়ে যাবার জন্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন। বেসরকারি ক্ষেত্রের জন্য এখানে দরজা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগের কথা এখানে উল্লেখ করা হয়নি। ফলে সামগ্রিকভাবে আমরা মনে করি ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই বাজেট একদিকে জনবিরোধী, বেকার ছেলেমেয়েদের কাছে এই বাজেট হতাশার বাজেট। এই বাজেট বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের মতো যে জ্বলন্ত ইস্যু, এই ইস্যু থেকে রক্ষা করবার জন্য এই বাজেট কোনো ধরনের ভূমিকা গ্রহণ করতে পারবে না এবং এই বাজেটের বিরুদ্ধে আমরা আগামী অল্প কিছুদিনের মধ্যেই ডিওয়াইএফআই টিওয়াইএফ যৌথভাবে রাস্তায় নেমে প্রতিবাদ সংগঠিত করব এবং আমরা মনে করি এটা শুধুমাত্র বামপন্থী ছাত্র যুবদের দায়িত্ব না, এই দায়িত্ব হচ্ছে রাজ্যের সর্বস্তরের মানুষের, সর্বস্তরের বেকার ছেলেমেয়েদের দায়িত্ব যে সরকারের এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে রাস্তায় নেমে যেন তারা প্রতিবাদে সামিল হন এবং আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য সরকারকে বাধ্য করানোর দায়িত্ব, এই দায়িত্ব নিয়েই আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ আগামী দিনে রাস্তায় নামব। আমরা তার একটা বিষয় আপনাদের সামনে রাখলো, তার বাইরে যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের রাজ্যের বেকারদের নিয়ে সরকার যা করছেন সেই সম্পর্কে ডিওয়াইএফ এবং টিআইএফ এর পক্ষ থেকে সরকারের কাছে নির্দিষ্টভাবে আমরা দাবি করছি, চলতি যে বিধানসভা চলছে, আগামীকালও বসবে, সেখানের জন্য রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে, রাজ্যবাসীকে বিষয়টা পরিষ্কার করেন। আমাদের রাজ্যের নতুন করে যে সংস্কৃতি আমদানি করেছেন, সরকারি দপ্তরে নিয়োগ প্রায় বন্ধ, তারপরও যেখানেই সামান্য চাপে পড়ে নিয়োগ হচ্ছে, জেআরবিটির দীর্ঘদিন পর অফার ছাড়া হলো। আমরা দেখছি সেই অফার মন্ত্রীরা তার দপ্তরে যারা অফার প্রাপক তাদের হাতে তুলে দিচ্ছেন এবং তারপরেই আমরা গত ডিসেম্বর মাসের 15 তারিখ আমাদের ছাত্রযুব ভবনে প্রেস মিট করে আমরা সেদিন বলেছিলাম যে এই যে পোস্ট মাস্টারের কাজ, পোস্ট অফিসে পোস্টমাস্টার যে দায়িত্ব পালন করেন, যিনি অফার পান সেই অফার প্রাপকের বাড়িতে অফার তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে পোস্টম্যানের, কিন্তু সেই পোস্টম্যানের কাজটা রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীরা করছেন। নিশ্চয়ই তার মধ্যে বড় ধরনের ষড়যন্ত্র আছে, এর মধ্য দিয়ে রাজ্যের যুবকদের বঞ্চিত করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে এই কাজটা মন্ত্রীরা করছেন। আমরা দেখেছিলাম সে ডিসেম্বর মাসের 15 তারিখ প্রেস মিট করে যখন আমরা এই কথা বলেছি, তার মাস খানেকের পর আমরা সংগ্রহ করতে পারলাম যে শুধুমাত্র কৃষি দপ্তরে যে কয়েকটা পোস্ট, সেই পোস্টের মধ্যে 17 জনকে বহির্রাজ্যের যারা অফার পেয়েছেন, তার মধ্যে 17 জন হচ্ছেন বহির্রাজ্যের, কেউ আসামের, কেউ বিহারের, কেউ পশ্চিমবাংলার। 17 জনের বাইরে 10 জন আছেন যারা অফারটা নিয়েছেন কিন্তু অফারটা জমা দেননি, জয়েন করেননি। তার মানে 17 আর 10 27 জন। কৃষি দপ্তরের লিমিটেড সেখানে সংখ্যা। যখন এই লিস্ট প্রকাশ করে দপ্তর, তখন আমরা দেখেছি নাম আছে কিন্তু তার ঠিকানা নেই। সেদিনও আমরা বলেছিলাম যে কেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নামের পাশে কেন ঠিকানা থাকবে না, কেন তার বাবার নাম থাকবে না, কেন তার গ্রামের নাম থাকবে না, কেন তার জেলার নাম থাকবে না। পরিকল্পিতভাবে শুধুমাত্র নামটা প্রকাশ করেন। অফার দেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে প্রতিটা ডিপার্টমেন্টে ব্যাপকভাবে বহিরাজ্যের যুবকদের হাতে এই অফার তুলে দিয়েছেন রাজ্যের মন্ত্রীরা এবং এটা পরিকল্পিতভাবে এটা করেছেন। আমাদের দাবি হচ্ছে, অধিবেশনটা চলছে, এই অধিবেশনের মধ্যেই সরকারের কাছে আমরা দাবি করব
কেন রাজ্যের যুবক যুবতীদের বঞ্চিত করে বহির্রাজ্যের যুবকদের এই অফার তুলে দেওয়া হলো তাদের হাতে? কেন আমাদের রাজ্যের যুবকদের এই সুযোগ দেওয়া হলো না, তাদেরকে বঞ্চিত করা হলো? তার স্পষ্টীকরণ বিধানসভায় যেন দেয়। একজন দায়িত্বপ্রাপ্ত সরকার যদি হয়, সরকার যদি মনে করেন তারা দায়িত্বপ্রাপ্ত মানুষের কাছে দায়বদ্ধ, তাহলে আমরা মনে করব যে সরকার এই প্রশ্নের উত্তর বিধানসভায় দেবেন। আমরা জিজ্ঞেস করতে চাই, এই যোগ্য বেকার কি আমাদের রাজ্যে নেই, যে বহিরাজ্যের যুবকদের এনে এইরকম কৃষি দপ্তরে চাকরি দিতে হলো? বলে তার একটা সদুত্তর রাজ্যের সরকার বিধানসভায় দেবেন, যার মধ্য দিয়ে আমরা জানতে পারবো এটা রাজ্য সরকারের দায়বদ্ধতার উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছেন টেট। 2022 সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়া হয়েছে। 2023 গেল, 2024 শুরু হয়েছে, টেট পরীক্ষা নেওয়া বন্ধ। এসটিজিটির যা পরীক্ষা নেওয়া হয়েছিল 2022 সালের সেপ্টেম্বর মাসে, 2023 গেল, 2024 চলছে, পরীক্ষার রেজাল্টটা দিতে পারছেন না। আমরা দাবি করতে চাই, যারা টিআরবিটির চেয়ারে বসে আছেন, আরে দায়িত্ব যদি না পালন করতে পারেন, মিনিমাম এই দায়িত্বটা, এই চেয়ার থেকে আপনারা এই চেয়ারটা ছাড়ুন। কেন এই উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের জীবন নিয়ে আপনারা এই মানে সার্কাসটা করছেন? এই মুরাদটা আপনাদের নেই। আমরা তো চিনি যারা এখানে বসে আছেন ব্যক্তিগতভাবে, কিন্তু আপনারা তো উচ্চশিক্ষিত, আপনাদের মিনিমাম দায়বদ্ধতা তো আপনাদের স্বীকার করতে হয়। আরে 1 বছরের উপর হয়ে গেল, 2022 সালের সেপ্টেম্বর মাসের এসটিজিটি পরীক্ষাটা নিলেন, 23 সেপ্টেম্বর গেল, 2024 ফেব্রুয়ারি শেষ হচ্ছে, মার্চ চলছে, এখন পর্যন্ত পরীক্ষার রেজাল্টটা দিতে পারছেন না। ফলে কারা বসে আছেন টিআরবিটির মাথায়? মানে উপর থেকেই যেভাবে আঙ্গুলে নির্দেশ হচ্ছেন সেভাবেই তারা কাজটা করছেন। এতে কিন্তু রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা তাদের জীবনের সমস্যা হচ্ছে। একইভাবে ডাক্তার, আমাদের রাজ্য সভাপতি বলছেন ডাক্তার বেকার সংখ্যা বাড়ছে, নার্স বেকার সংখ্যা বাড়ছে, ইঞ্জিনিয়ার বেকারের সংখ্যা বাড়ছে। সব দিক থেকেই এটা কলাপস করে দেওয়া হচ্ছে, কোনো নিয়োগ নেই। যেখানে নিয়োগ হচ্ছে সেখানে বহির্রাজ্যের কি করে দেওয়া যায় সেই চেষ্টা সরকার করছেন, যা রাজ্যের যুবক যুবতীদের জীবন আরও বেশি অন্ধকারে ঠেলে দিচ্ছেন। আমরা দেখছি এই প্রশ্নে আরও সরকারের যে একটা যুব সংগঠন আছেন, যারা দায়িত্ব হচ্ছেন দিনে রাত্রে বিরোধী যারা আছেন তাদের বাড়িতে আক্রমণ করা, তারা এই প্রশ্নে কোনো শব্দ উচ্চারণ করছেন না। বেকারত্বের হার, গোটা দেশের বেকারত্বের হার হচ্ছে 8.7%। গোটা দেশের বেকারত্বের হার যখন গড় হচ্ছেন 8.7%, তখন আমাদের রাজ্যের বেকারত্বের হার হচ্ছে 17%। মানে দেশের বেকারত্বের হারের ডাবল থেকেও বেশি আমাদের রাজ্যের বেকারত্বের হার। কিন্তু সরকার এই রাজ্যের বেকারদের বঞ্চিত করে বহির্রাজ্যের বেকারদের চাকরির সুযোগ করে দিচ্ছে। 3 নম্বর যে বিষয়টা যে আমরা দেখেছি, তার গত এই বিধানসভার আগের বিধানসভায় একজন শাসক দলের একজন বিধায়ক একটা বেসরকারি প্রস্তাব আনেন এবং সেই প্রস্তাবে তিনি বলেছেন যে আমাদের রাজ্যের ডিজে এবং অধিক রাত্রে যে মাইক সাউন্ড করে যেভাবে শব্দ সন্ত্রাস হচ্ছে সেটা যেন বন্ধ করা হয়। সরকারের পক্ষে এই প্রস্তাব আনা হয়, সরকার শাসক দলের বিধায়ক, এবং এই প্রস্তাব আনার পর আমরা দেখেছিলাম গোটা বিধানসভার শাসক বিরোধী সবাই মিলে প্রস্তাবকে সমর্থন করেছেন, মন্ত্রীরা এই প্রস্তাবকে সমর্থন করেছেন। বিধানসভায় যখন এই প্রস্তাব দলমত নির্বিশেষে শাসক বিরোধী সবাই সমর্থন করেন, এই প্রস্তাব গ্রহণের পর থেকে আমরা আজকের দিন পর্যন্ত দেখেছি যে প্রতিদিন রাত্রেবেলা মন্ত্রী বিধায়ক তারা দায়িত্ব নিয়ে রাত ভর জলসা করছেন। এবং আমাদেরকে রাজ্যবাসীকে অবাক করেছে, গত সম্ভবত 29 তারিখ আস্তাবল ময়দানে যে জলসা করেছেন, এবং সেই জলসা শুরুয়াত করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষিত ব্যক্তি, চিকিৎসক মহাশয়, প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, তিনি এইটা করেছেন। আমাদের এই প্রশ্নে আপত্তি নেই, কিন্তু সময়টা সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে সিবিএসসির মাধ্যমিক 12 পরীক্ষা চলছে। আস্তাবলে যেদিন জলসা, তার পরের দিন ঘুম থেকে উঠে এ রাজ্যের টিবিএসসির মাধ্যমিক 12 পরীক্ষা শুরু হবে। সিবিএসসির পরীক্ষা চলছে, টিবিএসসির শুরু হবে। এই রাত্রিবেলা গভীর রাত পর্যন্ত এই উচ্চস্বরে জলসা করলো, আর জলসার সূচনায় উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এটা গোটা রাজ্যের মানুষকে চমকিত করেছেন। তাহলে এই প্রস্তাব আনার, এই যে মানুষকে
আইওয়াশ করার যে কাজটা বিজেপি করেন, আমরা এই জলসাগুলা গভীর রাতে মন্ত্রীদের নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, শাসকের দলের নেতৃত্বে, মণ্ডলের নেতৃত্বে এইগুলা বন্ধ করার দাবি করছি। শব্দ দূষণ, দৃশ্য দূষণ সরকার দায়িত্ব নিয়ে করছেন। সরকার যদি দায়িত্ব নিয়ে শব্দ দূষণ, দৃশ্য দূষণ করেন, তাহলে এ রাজ্যের মানুষ কি করবেন? এই বিষয় দুইটা আমরা রাখলাম। আমরা সাধারণ মানুষের কাছে আমরা আমাদের বক্তব্যগুলো নিয়ে যাচ্ছি। এই যে বেকারের কর্মসংস্থান বহিরাজ্যের হাতে তুলে দিচ্ছেন, বাজেটে বেকারদের বঞ্চিত করা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা দ্রুতই রাজ্যে যুবকরা, গোটা রাজ্যের যুবকরা আমরা রাস্তায় নামতে বাধ্য হব এবং সেই পরিকল্পনা আমরা করছি।